হামের শিশু মৃত্যু থামানোই যাচ্ছে না। সিলেট, রাজশাহী, কক্সবাজারে প্রাণ গেল আরও 4 জনের। রোগীরা হাসপাতালে আসছেন জটিল উপসর্গ নিয়ে। বিদ্যুৎ খাতে জ্বালানি ঘাটতির প্রভাব। দিনের অধিকাংশ সময় পল্লী বিদ্যুতের লোডশেডিং, তীব্র গরম ও অন্ধকারে অতিষ্ঠ জনজীবন। আমাদের পিক ডিমান্ড আছে 20 মেগাওয়াটের মতো। আমরা এখন বরাদ্দ হয়েছি 12-13 মেগাওয়াট, মানে গড়ে 30% মতো লোডশেড আছে। দেশের বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল সরবরাহ বৃদ্ধিতে কমেছে সিরিয়াল। বহাল রয়েছে রাসায়নিক পদ্ধতি, এখনও কয়েক জেলায় সাময়িক বন্ধ ফিলিং স্টেশন। উপজেলা পরিষদে এমপিদের কক্ষ পাওয়া ক্ষমতায় হস্তক্ষেপের প্রচেষ্টা মত স্থানীয় সরকার প্রতিনিধিদের। উন্নয়ন কার্যক্রমে প্রভাব বিস্তারের শঙ্কা বিশ্লেষকদের। সংসদ সদস্যকে দিয়ে স্থানীয় পর্যায়ে যে সমস্ত উন্নয়ন কার্যক্রমগুলো আছে সেখানে প্রভাব বিস্তার। মুখের কাজ নাক দিয়ে করার চেষ্টা, এইরকম অতীতে চেষ্টা করা হয়েছিল, সমস্যা হয়েছে, ভবিষ্যতে আরো ভয়ানক সমস্যা হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুকিয়ে যাচ্ছে নদী, বাড়ছে লবণাক্ততা, হারিয়ে যাচ্ছে মাছ। নিঃস্ব জেলেদের অনেকে ছাড়ছেন পেশা। জীবনটা হাতে করে নিয়ে সাগরে যেতে হয় মাছ ধরতে। ব্যবসাটা হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং এখন এসে এই ব্যবসায় আর লাভ নেই। আমাদের মাছ নেওয়ার কারণে অনেকে যার নৌকা বিক্রি করে দিয়েও তাদের ঋণ শোধ পরিশোধ করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর। অনেক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার দেখবেন বিস্তারিত। দেশে হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। এরই মধ্যে সিলেটে 2 জন, রাজশাহীতে 1 এবং কক্সবাজারের রামুতে 1 শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন 10 জন। ছাড়পত্র দেওয়া হয়েছে 4 জনকে। চিকিৎসাধীন রয়েছে মোট 144 জন। নেত্রকোনা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন 45 জন রোগী। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 111 জন। এছাড়া 24 জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। নড়াইলে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 4 জন। নাটোরে নতুন রোগী ভর্তি হয়েছে 35 জন। বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। হামের জন্য খোলা বিশেষ ওয়ার্ডগুলোতেও ধারণ ক্ষমতার চেয়ে বাড়তি রোগী চিকিৎসা নিচ্ছে। দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জানতে সিলেট থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, জানতে চাই আসলে হাম উপসর্গ নিয়ে নতুন কতজন রোগী ভর্তি হলো আজ, আর হাসপাতালের যে সার্বিক চিত্র তথ্যপাত্র জানতে চাই আপনার মাধ্যমে। মশিউর, হাসপাতালের সার্বিক চিত্র মোটেই সুখকর নয়। আমরা যেটি দেখেছিলাম যে হাম সংক্রমণ যখন দেশে শুরু হয় তখন সিলেট অনেকটা স্বস্তিতে ছিল, কারণ রোগীর সংখ্যা কিন্তু অনেকটা কম ছিল। তবে গত 1 সপ্তাহ ধরে আমরা যেটি দেখছি যে ক্রমাগত আসলে এই যে হাসপাতালে ভর্তি রোগীদের সংখ্যা হামের উপসর্গ নিয়ে, সেই রোগীর সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে, যেটি হাম রোগীদের জন্য আসলে ডেডিকেটেড করে রাখা হয়েছে। সেখানে আমরা যদি আজকে তথ্যটা জানি যে 90 জন রোগী কিন্তু এখানে ভর্তি আছেন। এই হাসপাতালের শয্যা সংখ্যা 100, অর্থাৎ 100 জন রোগীকে এখানে চিকিৎসা দেওয়া যাবে। ইতিমধ্যে আসলে 90 জন রোগী এখানে ভর্তি আছেন এবং পুরো বিভাগে এখন পর্যন্ত 170 জন রোগী ভর্তি আছেন। এবং গতকাল নতুন করে আসলে 28 জন রোগী তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রেখে, সেটি হচ্ছে যে মৃত্যুহার সেটিও কিন্তু সিলেটে বাড়ছে। গত 24 ঘন্টায় সিলেটে 2 জন রোগী যাদের বয়স 1 বছরের নিচে, তারা হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে আসলে তারা মারা যান। চিকিৎসক এবং স্বাস্থ্য সংশ্লিষ্টরা যারা আছেন তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে, একদিকে যেমন আসলে ইমিউনিটি যে সিস্টেম সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ টিকা সংক্রান্ত আসলে এক ধরনের জটিলতা ছিল বাংলাদেশে গত 2-2.5 বছরে, যার কারণে এই ধরনের জটিলতার কারণে আসলে ইমিউনিটি যে সিস্টেম সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এবার যারা হামে আক্রান্ত হচ্ছেন, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী, তাদের মধ্যে কিন্তু অন্যান্য শারীরিক জটিলতা, অর্থাৎ হার্ট ফেইলিওর, পাশাপাশি নিউমোনিয়া, এই বিষয়গুলো শারীরিক জটিলতাও দেখা যাচ্ছে। ফলে রোগী মৃত্যুর যে সংখ্যা বা হার, সেটি অন্যান্য স্বাভাবিক বছরের চাইতে এবছর অনেকটা বেশি। ফলে যারা চিকিৎসা
সাথে জড়িত যারা নার্স ডাক্তার প্রত্যেকেই কিন্তু হিমশিম খাচ্ছেন এবং সিলেটে যত দিন যাচ্ছে ততই এই যে হাম রোগীদের যে সংখ্যা সেটি ক্রমান্বয়ে বাড়ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে পেডিয়াট্রিক আইসিইউ যেটি 5 শয্যার ছিল সেটিকে 10 শয্যায় উন্নীত করা হয়েছে, কিন্তু সেখানেও আর রোগীদের সংকুলন করা যাচ্ছে না। সেখানেও ইতিমধ্যে 10টি শয্যাই পরিপূর্ণ হয়ে গেছে রোগীতে। ফলে এখন যাদের এই হাসপাতাল বা বিভিন্ন হাসপাতালে আইসিইউর প্রয়োজন, অর্থাৎ যাদের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে বা অন্যান্য শারীরিক জটিলতার প্রকট যাদের আইসিইউ প্রয়োজন, তাদের কিন্তু আইসিইউতে ভর্তি করা এখন অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। ফলে এই অবস্থায় বিকল্প পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থা যাতে এই সাধারণ শয্যায় রেখেই তাদের আসলে অক্সিজেন সিচুয়েশন সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া যায়, সেই পথেই হাসপাতাল কর্তৃপক্ষ হাঁটছে। মরশিউর নাবিল, প্রত্যেকটা জায়গাতেই আসলে এই ধরনের পরিস্থিতি উন্নতি হোক, সেটাই আমাদের কামনা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জ্বালানি ঘাটতির প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতে। লোডশেডিং থেকে রেহাই পাচ্ছে না দেশের বেশিরভাগ জেলার বাসিন্দারা। শহরের দিকে এখনও বেশ কিছুটা কম, তবে গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে জামালপুর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় চলছে তীব্র লোডশেডিং। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা, সাথে মোবাইল নেটওয়ার্কেও দেখা দিচ্ছে বিভ্রাট। বিদ্যুৎ নেই, হাসপাতালে রোগীর চিকিৎসা চলছে মোমবাতি আর মোবাইলের আলোতে। বিদ্যুৎ বিভ্রাটে এমন দুর্দশা জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘুটঘুটে অন্ধকারে রাত কাটাচ্ছেন ভর্তি রোগীরা। জামালপুরে 180 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, বিপরীতে মাত্র 60 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। পিডিবির আওতায় লোডশেডিং তুলনামূলকভাবে সহনীয় থাকলেও পল্লী বিদ্যুতের গ্রাহকরা পড়েছেন মারাত্মক দুর্ভোগে। এতে ব্যাহত হচ্ছে পড়াশোনা, কৃষিকাজ, ব্যবসা, চিকিৎসা সেবা সহ মোবাইল নেটওয়ার্কও। চলমান এসএসসি পরীক্ষার মাঝে এমন অবস্থায় দুশ্চিন্তায় শিক্ষার্থী, অভিভাবকরা। কারেন্ট তো থাকে কিছু ক্ষণিকের সময়ের জন্য, 5 মিনিট থাকলেও আমাদের সারাদিনের জন্য কারেন্ট দেখা যায় না, এমনকি রাতে কারেন্টই থাকে না। ঘুমিয়ে ওষুধের ডোজের মতন এই আসতেছে এই যাচ্ছে, এই আসতেছে এই যাচ্ছে, এরকম বিদ্যুৎ আগের চেয়ে তুলনামূলক অনেক কঠিন অবস্থা। সকাল থেকে কারেন্ট নাই, কারেন্টের ব্যাপারে খুব কষ্টে আছি, মোবাইলে নেটওয়ার্ক নাই, খুব সমস্যার মধ্যে পড়ে আছি। কারেন্ট না থাকাতে আমাদের আর কি চলা কঠিন হয়ে গেছে, কারণ ধানের মধ্যে পানি দেওয়া গুরুত্বপূর্ণ দরকার। জেলার 7টি সহ আশপাশের 18 উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক প্রায় 8.25 লাখ। এর মধ্যে শহরাঞ্চলে লোডশেডিং 7 থেকে 8 ঘন্টা হলেও গ্রাম ও দুর্গম চরে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না। পল্লী বিদ্যুতের কর্মকর্তা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন তারা। বিদ্যুতের বরাদ্দ যদি আমরা বেশি পাই তাহলে আমরা আপনাদেরকে আসলে আরো ভালো বিদ্যুৎ দিতে বা সেবা দিতে আমরা চেষ্টা করব। চুয়াডাঙ্গাবাসীরও অভিযোগ, সারাদিনে বিদ্যুৎ পাচ্ছেন মাত্র কয়েক ঘন্টা। রাত হলে বাড়ছে ভোগান্তি। গরমের সাথে লোডশেডিংয়ের প্রতিযোগিতায় থমকে দাঁড়িয়েছে জনজীবন। বিদ্যুতের যে অবস্থা, একদিকে গরম আর বাচ্চাদের লেখাপড়া, রাত্রেও এভাবে কারেন্ট থাকছে না, পড়াশোনার সমস্যা, এইভাবেই মনে করেন 4-5 বার কারেন্ট যাচ্ছে রাত্রে। সারাদিনের ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের কারেন্ট থাকছে। রাত দিন মিলিয়ে গড়ে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন প্রান্তিকের মানুষ। এর মধ্যে চলছে এসএসসি পরীক্ষা। অন্য সময় তো বটেই, পরীক্ষার আগের রাতেও বিদ্যুতের আসা যাওয়ায় প্রস্তুতি ব্যাহত হচ্ছে পরীক্ষার্থীদের। সকালে পড়াশোনা করতে পারছি ঠিক আছে, কিন্তু রাত্রে যে আমাদের যে রিভিশনটা আমরা করতে পারতেছি না। এর ফলে আমাদের অনেক ধরনের রোগ বেলাও হচ্ছে। আমাদের ঘামতেছে, ঘামার ফলে আমাদের অনেক সর্দি কাশি হচ্ছে। কালকে পরীক্ষা দিয়েছি, তারপরেও আমি আশা করেছিলাম আর একটু ভালোভাবে। এই বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালোভাবে রিভিশনটা করতে পারছি না। গরমে তো এক কষ্ট হচ্ছে, বিদ্যুৎ না থাকলে পড়বে কেমন করে? সারা রাত্রে মনে হয় 2 ঘন্টা কি 3 ঘন্টা কারেন্ট থাকে, দিনেও একই সমস্যা। কর্মকর্তাদের দাবি, জেলায় পল্লী বিদ্যুতের অধীনে 84,000 গ্রাহক। প্রতিদিন 20 মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা পাচ্ছেন 13 মেগাওয়াট বিদ্যুৎ। 2টা 20 MVA সাবস্টেশন, 20-40 MVA। আমাদের পিক ডিমান্ড আছে 20 মেগাওয়াটের মতো। আমরা এখন বরাদ্দ আছি 12-13 মেগাওয়াটের মতো। মানে গড়ে 30% মতো লোডশেড আছে। মাঝে মধ্যে একটু বাড়ে, আবার অনেক সময় মানে এই হিট আপটা কম থাকলে একটু বরাদ্দ বেশি হয়। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে গরমে শিশু, বৃদ্ধসহ অসুস্থদের দুর্ভোগ আরও বাড়বে। জ্বালানি পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
দেশের বেশিরভাগ জেলায় জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কয়েকটি জেলায় এখনও তেলের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হচ্ছে। তেলের দাম বৃদ্ধি, ডিপো থেকে সরবরাহ কিছুটা বাড়ানোর পর রেশনিং পদ্ধতি বহাল থাকলেও তেল দেওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে। মালিকরা বলছেন যে পরিমাণ সরবরাহ মিলছে তা চাহিদার তুলনায় বেশ কম। তীব্র গরম উপেক্ষা করেই জ্বালানি তেলের জন্য যানবাহন চালকদের দীর্ঘ সারি। কাঙ্ক্ষিত তেল পেতে অপেক্ষার ফলে মেজাজ হারিয়ে অনেকেই জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। শেরপুর জেলা জুড়েই জ্বালানি তেল নিয়ে হাহাকার এখনো কমেনি। সংকটের কারণে সাময়িক বন্ধ জেলার 10টি পাম্প। একটি মাত্র পাম্প খোলা থাকলেও সেখানে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে কাটছে না গ্রাহকদের ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন অনেকেই। যারা সিরিয়ালে আছে তারা হলো তেল পায় না, এমনি বাইরে কিছু লোক আছে তারা হলো সিন্ডিকেট করে বেশি দামে তেল বিক্রি করে। সিরিয়াল অনুযায়ী যেমন তেল দিত তাহলে আরো 200-400 গাড়ি আমার পিছন থেকে তারা পাইতো। তারা ঝামেলা করে ওদের ভোগান্তির কারণে আমরা তেল পাচ্ছি না। মূল্যবৃদ্ধির 10 ভাগ বেশি সরবরাহের কথা থাকলেও রংপুর বিভাগের 8 জেলার ফিলিং স্টেশন তা পাচ্ছে না। আজও সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। যেসব পাম্পে জ্বালানি দেওয়া হচ্ছে তাতে রয়েছে তেল কম দেওয়ার অভিযোগ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে যাতে আমরা যেন সঠিক পরিমাণ তেলটা পাওয়া যায় তারা যেন নজর রাখি। সব জায়গা থেকে আমরা তেল যা পাই কম দিচ্ছি। পর্যাপ্ত যদি একদিন পেতাম তাহলে মনে করেন যে আমাদের এক সপ্তাহ আসা লাগতো না। এদিকে খুলনার পাম্পগুলোতে আগের থেকে বেশি পরিমাণ তেল সরবরাহ করা হলেও সংকট পুরোপুরি কাটেনি। অপেক্ষা করলেও চাহিদা মতো জ্বালানি পেয়ে খুশি গ্রাহকরা। তবে ডিপো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে সেটি শেষ হচ্ছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, প্রচন্ড গরমে কাজকর্মের ব্যাপক সমস্যা, আর তেল ট্যাঙ্কি ভরে দিয়েছে, ফুল লোড দিয়ে দিয়েছে, সমস্যা নাই। তেলের তো ঘাটতি নাই, শুনতেছে দাম বাড়ুক সমস্যা নাই, দেব, কিন্তু আমরা এই ভোগান্তিতে থাকবো কেন? 9টার দিকে তেল আসছে আমাদের পাম্পে, আপনার 9টার দিকে দেওয়া শুরু করছি, 12টা-1টা পর্যন্ত হবে। সকাল থেকে নাটোরের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আগের মতোই লম্বা লাইন দিয়ে পেট্রোল ও অকটেন সংগ্রহ করছেন বাইক চালকরা। ফুয়েল কার্ডের মাধ্যমে দেয়া হচ্ছে চাহিদা মতো তেল। তবে দীর্ঘ অপেক্ষায় নষ্ট হচ্ছে দিনের কর্মঘণ্টাও বাড়ছে ভোগান্তি। তেলের দাম বাড়ার পরেও জনগণের যে ভোগান্তি কমলো না, এটা তো আসলে অসহনীয় একটা ব্যাপার। বাইরের লোক যারা শহরে এসে তেলগুলা নিচ্ছে, এতে আমাদের প্রচুর ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিদিন। ফুয়েল কার্ডের মাধ্যমে যে তেল নিচ্ছি তারপরেও যে ভোগান্তি থেকে যেন আমরা নিস্তার পাই। একই চিত্র রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগেও। এখানকার ফিলিং স্টেশনগুলোতে ডিপো থেকে তেল সরবরাহ বৃদ্ধি করা হয়েছে। এখনও রেশনিং পদ্ধতি বহাল থাকলেও বেড়েছে তেল দেওয়ার পরিমাণ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। পাম্পগুলোর খবরাখবর জানাতে বরিশাল থেকে মুহূর্তে আমরা আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি কাউসার হোসেনকে। কাউসার, পাম্পগুলোতে অর্থাৎ বরিশালের পাম্পগুলোতে আজ তেল বিক্রির কি অবস্থা দেখতে পাচ্ছেন? গ্রাহকরা কি বলছেন? অনেক গেল কয়েকদিনের যে সংকট সেটি কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন যে বরিশালের যে ডিপোগুলো রয়েছে সেখান থেকে পূর্বের তুলনায় এখন যে তেলের সরবরাহ সেটি কিন্তু বাড়ছে এবং বরিশালের নগরী এবং জেলা মিলিয়ে 29টি ফিলিং স্টেশন রয়েছে এবং আমরা বেশ কিছু ফিলিং স্টেশনেই খবর নেওয়ার চেষ্টা করেছি। তারা কিন্তু তাদের যে রেশনিং পদ্ধতি যেটা ছিল, আসলে 300 টাকার তেল দেওয়া হতো মোটরসাইকেলে, গাড়িতে 1000 টাকার, সেই রেশনিং পদ্ধতিটা তারা প্রত্যাহার করে নিয়েছেন এবং তারা জানিয়েছেন যে ডিপো থেকে যেভাবে তেলের সরবরাহ বৃদ্ধি করেছে সেই হিসেব অনুযায়ী তারাও তেল বিক্রির পরিমাণ বাড়িয়েছে। যে যা চাচ্ছে সেই পরিমাণ তেল তাদেরকে দেওয়া হচ্ছে এবং এখানকার যারা তেল কিনতে আসছে তাদের মধ্যেও দেখলাম যে কিছুটা শঙ্কা কেটে গেছে। তারা বলছেন যে পাম্পে গেলেই তারা তাদের চাহিদা মতো তেল পাচ্ছেন এবং যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছেন যে সংকটের সময় যারা প্রতিদিন যাদের 100 টাকার তেল প্রয়োজন হতো তারা কিন্তু সংকটের সময় 500 টাকার তেল চেয়েছে বা 1000 টাকার তেল চেয়েছে। এর কারণেই কিন্তু সংকট দেখা দিয়েছিল। তবে তেলের দাম বৃদ্ধি হওয়ার পরে ডিপোগুলো থেকে তেলের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, তেলের দাম বেড়েছে এবং যারা আসলে সংকটের আগে যারা যেভাবে 1 লিটার বা 2 লিটার তেল নিয়েছে বা যেটা প্রয়োজন হতো সেটা নিয়েছে, এখন আবার সেইভাবেই আসলে গ্রাহকরা তেল নিচ্ছে। এই কারণেই আসলে কিছুটা সংকট কেটে আসছে এবং পেট্রোল পাম্পগুলোতে বিগত দিনেতে আমরা যে লাইন দেখেছি সেই লাইন কিন্তু আমরা গেল 2-1 দিন ধরে দেখতে পাচ্ছি না। যে আসছে সেই পরিমাণ মতো তেল পাচ্ছে
পাচ্ছে এবং এখানকার যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তারাও জানিয়েছে যে তাদের কাছে মজুদ রয়েছে। যতক্ষণ তারা আসলে তেল থাকবে, ডিপো থেকে যে তেল সরবরাহ করা আছে যতক্ষণ থাকবে ততক্ষণ তারা বিক্রি করবেন এবং গ্রাহকরা যে পরিমাণ তেল চাইবেন 2000, 3000 বা 5000 যে কয় টাকার তেল চাইবেন সেটি তারা দিতে পারবেন। এবং তারা বলছেন যে ধীরে ধীরে এই পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে এবং পূর্বের মতোই স্বাভাবিক হবে, কারণ ডিপোগুলো থেকে তাদের যে তেল সরবরাহ সেটি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অনেক স্যার, আমরাও আশাবাদী যে ধীরে ধীরে আসলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়া ও নিত্যপণ্যের মূল্য নাটকীয়ভাবে বাড়ানোর কোনোই সুযোগ নেই বলেছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে নারায়ণগঞ্জের সিন্ধিরগঞ্জের গোদানাইলের নিট শিল্পী পল্লী পরিদর্শন করেন তিনি এবং মন্ত্রী বলেন, জ্বালানির কারণে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হবে না। আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না ঝুঁকে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির তৈরির আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, বিটিএমসির যেসব প্লটে দখল সমস্যা আছে তা দ্রুত সমাধান করা হবে। পরে চাষারা শহীদ জিয়া হল প্রাঙ্গণে 7 দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী। বাসে যতটুকু ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে যে এফেক্টটা পড়বে সেটি পড়বে 50 জন বা 60 জন প্যাসেঞ্জারের উপরে। তো যাত্রী প্রতি টিকেটের মূল্যের কোনো নাটকীয় পরিবর্তনের কোনো সুযোগ নাই। পণ্য মূল্যের উপরও এটার বিরাট কোনো অভিজ্ঞতা আসার সুযোগ নাই। উপজেলা পরিষদে সংসদ সদস্যরা বসার জন্য পাচ্ছেন নির্ধারিত কক্ষ। এমন সিদ্ধান্তকে স্থানীয় সরকার প্রতিনিধিরা তাদের ক্ষমতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন। আর এর ফলে ধ্বংস হতে পারে স্থানীয় সরকার ব্যবস্থা, থাকছে উন্নয়ন কার্যক্রমে এমপিদের প্রভাব বিস্তারের শঙ্কাও। স্থানীয় সরকার ব্যবস্থার দীর্ঘ সময় দ্বন্দ্ব থাকার জারি থাকলেও আসলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় বসার জন্য আলাদা জায়গা দেওয়া হচ্ছে সংসদ সদস্যদের। এজন্য উন্নত মানের আসবাবপত্রে সজ্জিত পরিদর্শন কক্ষ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে সংসদে। তবে সাবেক উপজেলা চেয়ারম্যানের মতো জনপ্রতিনিধিরা এই সিদ্ধান্তকে স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনের জন্য হুমকি হিসেবেই দেখছেন। উপজেলা অথবা পৌরসভায় যদি এমপি সাহেবরা যদি হস্তক্ষেপ করে তাহলে সমস্ত উন্নয়নমূলক কাজ মুখ থুবড়ে পড়ে যাবে, কারণ দ্বৈত শাসন এখানে চলতে পারে না। ক্ষমতার যে ভারসাম্যটা সেটা যদি বজায় না থাকে সেক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হতে পারে। এমপিদের কাজ হচ্ছে ঢাকায় অফিস রয়েছে, ওনারা আইন প্রণয়ন করেন। স্থানীয়ভাবে এ ধরনের চাপ আসলে তারা স্বাধীন মতো জনপ্রতিনিধিরা কাজ করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, এমপিদের সাংবিধানিক দায়িত্বের জায়গা থেকে উপজেলা পরিষদে হস্তক্ষেপের সুযোগ নেই। নতুন বাংলাদেশে পরিদর্শন কক্ষ স্থাপনের সিদ্ধান্ত স্থানীয় সরকারের সক্রিয়করণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। আর এটা শুধু সংবিধান ও হাইকোর্টের রায় লঙ্ঘনই নয়, বিএনপির 31 দফায় স্থানীয় সরকারকে কেন্দ্রবিন্দু করারও পরিপন্থী। সংসদ সদস্যরা এক ধরনের জমিদারের মতন আচরণ করেন। তিনি যখন উপজেলা পরিষদের মধ্যে যে বসবেন সেক্ষেত্রে কি হবে, তার প্রচুর পরিমাণ তার দলের লোক সেখানে এসে ভিড় করবেন। সংসদ সদস্যকে দিয়ে স্থানীয় পর্যায়ে যে সমস্ত উন্নয়ন কার্যক্রমগুলো আছে সেখানে প্রভাব বিস্তার করা। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ আর উপজেলা প্রশাসন, এই দুটো জায়গাতেই আসলে সংসদ সদস্যরা হস্তক্ষেপ করার একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে এই পরিদর্শন কক্ষর মধ্য দিয়ে। এটার মাধ্যমে মুখের কাজ নাক দিয়ে করার চেষ্টা, এইরকম অতীতে চেষ্টা করা হয়েছিল, সমস্যা হয়েছে, ভবিষ্যতে আরও ভয়ানক সমস্যা হবে। এর মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। হতাশার বিষয় হলো আমাদের যে সংসদ সদস্যগণ দলমত নির্বিশেষে এরপরে একমত। এটা আমাদের সংবিধানের উপর একটা নগ্ন হামলা। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে দ্বন্দ্ব চলছে। তাছাড়া পদমর্যাদা আর আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই। উপজেলা পরিষদ ভবনে এমপিরা আলাদাভাবে বসলে সৃষ্টি হবে সংঘাতের। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জনগণ। নিশ্চিতভাবেই হচ্ছে সংসদ সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এদের সঙ্গে একটা বিরোধিতা সম্পর্ক তৈরি হবে। এই সংঘাতে নিশ্চয়ই সংসদ সদস্য অধিক ক্ষমতাশালী, ফলে সংঘাতটা জিয়ে থাকবে। এটার প্রথম ক্ষতিগ্রস্তটা বা ভুক্তভোগী হবে সাধারণ জনগণ বা স্থানীয় পর্যায়ের যে অগ্রাধিকার, সেই অগ্রাধিকারগুলো নির্বাচনের ক্ষেত্রে সংসদ সদস্যের বিবেচনা প্রাধান্য পেতে পারে। ফলে এই অগ্রাধিকার যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই স্থানীয় জনগণই ভুক্তভোগী হবে। এটা তো ত্রিমুখী দ্বন্দ্ব হবে এখন।
এখন তো দ্বন্দ্ব আছে ওই যে ইউএনওদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের, এমপিদেরকে এখন আনুষ্ঠানিকভাবে বসানো মানে ত্রিমুখী দ্বন্দ্ব, আর এটা এমপি সাহেবরা চালাবে। অতীতে যেই আমাদের শাসন প্রক্রিয়ার গভর্নেন্স ফেইলিউর এবং যেটা শেষ পর্যন্ত গত সরকার শেখ হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, এই সবগুলো আবার পুনরাবির্ভাব করবে। যে প্রচেষ্টা হবে উপজেলা পরিষদকেই বাতিল করার, উপজেলা পরিষদ নির্বাচন না করার। দুই বিশেষজ্ঞই বলছেন সুষ্ঠু গণতন্ত্র চর্চায় স্থানীয় সরকারের উন্নয়ন অপরিহার্য। এক্ষেত্রে অন্যতম শর্ত কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কমিয়ে বিকেন্দ্রীকরণ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদল আর শিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির মতো ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের বিভিন্ন ছাত্র সংগঠন ভর্তিচ্ছুদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করে। দুপুরে পরীক্ষা শেষে হঠাৎই শিবির ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর মধ্যে তুচ্ছ ঘটনাকে নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। আর এই সময় দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ ধাক্কাধাক্কিও চলে। পরে কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার 10 বছর পর গ্রেফতার ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আবদুল্লাহ আমানের আদালত এই নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে উপস্থাপন করা হয়। এই ঘটনায় অন্য কোনো আসামিকে গ্রেপ্তারের আপডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি। ডিএনএ ক্রস ম্যাচিং প্রক্রিয়া এখনও রয়েছে চলমান। আর এর আগে গত বুধবার গ্রেফতারকৃত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে কুমিল্লা আদালতে হাজির করা হয়। 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক। আর 2016 সালের 6 এপ্রিল ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলার 10 বছর পর 3 জনের ডিএনএ ম্যাচিং করার নির্দেশ দেন আদালত। যার 10টা আসামি তার ফাঁসি চাই আমি। একটা কথা হইল, ডিজিএফআই শাহ আলম ছিল ওয়ারেন্ট অফিসার, ডিজিএফআই শাহ আলম, ওরা আমি দেখতে চাই, ওরে আইনের আওতায় আনা হোক। প্রাপ্ত তথ্যগুলো যাচাই বাছাই করবো, আমরা এখন করে দেখতেছি, সেটা পরবর্তীতে যদি প্রয়োজন হয় ব্যাপারে চলতেছে, খোঁজখবর চলতেছে, অনুসন্ধান। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সাথে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে। আর এমনটাই নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দিনব্যাপী নরসিংদীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় বাসাইল সহকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যা পর্যবেক্ষণ করা হচ্ছে। বিদ্যালয়গুলোতে পড়াশোনা সঠিকভাবে হচ্ছে কি না তাও যাচাই করা হচ্ছে। সঠিক পাঠদানের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিশুদের আকৃষ্ট করতে মিড ডে মিলের কার্যক্রম নজরদারি চলমান রয়েছে। কোনো অবস্থাতেই যেন মিড ডে মিলের কারণে শিশুরা অসুস্থ না হয়, সেই জন্য সাপ্লায়ারদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলেও জানান ববি হাজ্জাজ। আমরা ইতিমধ্যে বসা শুরু করেছি অন্য সব যে মাধ্যমগুলো আছে, মানে বাংলাদেশে কয়েকটা মাধ্যম একসাথে কাজ করে, বিশেষ করে যেগুলোকে আমরা আরো আধুনিকতর হিসেবে চিন্তা করি, ইংলিশ মিডিয়াম, আইবি, এগুলো আমরা এদের সাথে বৃহত্তরভাবে বসছি। কারণ আমরা একটা জিনিস চাই দেখতে, মাননীয় প্রধানমন্ত্রীর আপনার ইনস্ট্রাকশনস ভিত্তিক, যে আমরা কারিকুলামে বড় ভেদাভেদ থাকতে পারবে না। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। আগে মাছ বাজারে গেলে ডালা ভর্তি মাছ দেখতে পারতেন। বাজারে গিয়ে একটু বলুন তো, শেষ কবে ডালা ভর্তি নদীর মাছ দেখেছেন? নদীর মাছ কমে যাওয়ার পেছনের এই খলনায়ক আসলে কে, তা জানতে ইচ্ছে করেছে কখনো? বাস্তবতা বলছি। বাস্তবতা হচ্ছে জলবায়ু পরিবর্তনের অদৃশ্য থাবায় প্রায় বিপন্ন দক্ষিণ পশ্চিমের জেলেরা। একদিকে বিভিন্ন নদী সরু হয়ে পরিণত হচ্ছে খালে, আর অন্যদিকে সাগরের নোনা জল হু হু করে ঢুকছে মিঠা পানিতে। ধ্বংস হচ্ছে মাছের প্রজনন। আর এতে করে বিপুল টাকা বিনিয়োগ করেও নদীতে মাছ পাচ্ছেন না জেলেরা, পেশা ছাড়ছেন অনেকে। উপকূলের জেলেদের খবরাখবর জেনেছেন সহকর্মী তৌহিদ হোসেন, ক্যামেরা ছিলেন নাহিদ হোসেন।
অনেক জায়গায় সরু মরা খালে পরিণত হয়েছে নদী, নেই আগের বিশালতা, অথচ একসময় উপকূলের এসব নদীর আগেই ব্যবহার হতো প্রমত্তা বা উত্তাল বিশেষণ। এসব জলাধার এখন যেন লড়াই করছে নিজের ছায়ার সঙ্গে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের লোনা পানি ঢুকছে নদীতে, ওলটপালট করে দিচ্ছে মাছের প্রজনন পরিবেশ। কপোতাক্ষ নদীর ঘাটে সারিবদ্ধ নৌকাগুলো এখন কেবলই কাঠের কাঠামো। কারণ মাছ শিকারে যাওয়ার সাহস পাচ্ছেন না জেলেরা। আগে যে নদীতে জাল ফেললেই মাছ মিলত, এখন তা প্রায় শূন্য। অথচ একবার নৌকা নিয়ে বেরোলে নিতে হবে দাদনের 10 থেকে 20 লাখ টাকার দায়। সেই ঝঞ্ঝাট কাঁধে নিচ্ছেন গুটি কয়েক জেলে। খুব কষ্টের ভিতরে চলে, দেখা যাচ্ছে যে অনেক সময় স্বামী স্ত্রীও কাজ করতেই হয় মাঠে ঘাটে। মানে আমি হয়তো চিংড়ি চেষে যাই, স্বামী মানে স্ত্রী হয়তো দেখা যাচ্ছে যে 200 টাকা 250 টাকার জন্য ধান কাটতে যায়। মানুষের কিস্তি ঋণ নিয়ে যায় বা সুদি নিয়ে যায় বা কিস্তিতে টাকা তুলে নিয়ে যায়। আমাদের মাছ নেওয়ার কারণে অনেকে যার নৌকা বিক্রি করে দিয়েও তাদের ঋণ পরিশোধ করে। আমার বাপ দাদারা ঠাকুর দাদারা এইটাই করেই গেছে, আমরা তো এছাড়া আর কিছুই পারি না। নেই 1 বিঘে জমি, নেই টাকা পয়সা, আমরা কীভাবে ঘুরে উঠবো। সাতক্ষীরার তালা উপজেলার 1.5 লাখ মানুষের কর্মসংস্থান যেই নদকে ঘিরে হতো, এখন তার 3 ভাগের 1 ভাগও করা যায় না। এর কারণ এখানে লবণাক্ততা বেড়ে গেছে এবং বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বলছে গত 1 দশকে এই লবণাক্ততার পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়েছে, যার কারণ হিসেবে বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে গেছে এবং তার ফলে লবণবাণী প্রতিনিয়ত এসব মিঠা পানির নদ নদীতে প্রবেশ করছে, যে কারণে মিঠা পানির মাছের সংস্থান কমে গেছে। কিন্তু তাই বলে এখানে যে সামুদ্রিক মাছের আনাগোনা বেড়ে গেছে সেটিও বলা যাবে না। আর এর সার্বিক প্রভাব পড়ছে মৎস্যজীবীদের জীবিকায়। যেসব জেলে নদীতে যাচ্ছেন তাদের এখন জীর্ণদশা, বেড়েছে দারিদ্র্য, পরিবারে পুষ্টিকর খাবার মিলছে নামকা ওয়াস্তে, বাধ্য হয়ে উপার্জনে নাম লেখাতে হয়েছে বাড়ির নারী সদস্যকেও। সংসার হলো চলে না ভালোভাবে, এই জন্য সাময়িকে সাহায্য করার জন্য আমরা কিছু ইনকাম করার চেষ্টা করি। এই যে দর্জি কাজ টাজ করি বিভিন্ন। আমরা মাছ ওই কিনি তাই খাই, কিনতে পারলি খাই, না পারলি খাই না। এরকম মানুষই মনে করে কি ওরা জাল ভাই, ওরা মাছ খাতে পারে, আমরা সে বেশি পারি না। মৎস্যজীবী বাপদাদার পেশায় থাকতে রাজি নয় হালের জেনজি প্রজন্ম। জাল ও জলের গল্প বাদ দিয়ে ভালো ক্যারিয়ার আর প্রযুক্তির জগতে আগ্রহ তাদের। এটা আমাদের একটা ব্যবসা, কিন্তু এই ব্যবসাটা হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং এখন এসে এই ব্যবসায় আর লাভ নেই, সবাই লস। জীবনটা হাতে করে নিয়ে সাগরে যেতে হয় মাছ ধরতে, এই কারণে আসলে এই জেনারেশনের ছেলেমেয়েরা এগুলো করতে চায় না, আর তারা শিক্ষিত হতে চায়, চাকরি বাকরি করতে চায়। নদী মুখ ফিরিয়ে নিয়ে অস্তিত্ব বাঁচাতে বিকল্প পেশায় নাম লেখান কেউ কেউ। পৈতৃক ভিটা বন্ধক বা স্ত্রীর গয়না বেচে মাছের খামার কিংবা চিংড়ি চাষে বিনিয়োগ করেছেন উপকূলের অনেকে। এতে কারো খাবারের ব্যবস্থা হয়েছে 3 বেলা, অনেকের আবার টেনে টুনে সংসার চলছে খামার শ্রমিক হিসেবে। অল্প কিছু মাছ দিয়ে আর কি আমরা করি, খামার তৈরি করি, যে কোনো রকমের যাতে আমরা বেশি থাকতে পারি। কেমন আয় হয় খাবার থেকে? আপনার উপার্জন যেটা চাইছিলেন সেটা কি হয় না? ওইভাবে হয় না, আমরা ওইভাবে তো তৈরি করতে পারি না, আমাদের টাকা পয়সা তো ওইভাবে নাই। চিংড়ি চাষ করি, সাদা মাছের চাষ করি, আর আমার কিছু জাল আছে, তাই আমি ভাড়াও দিয়ে নিজে মাছ ধরতে যাই, তাতে আমার কোনো মতে চলে। কি বার্তা দেয় উপকূলের বাজারের দৃশ্য? যেখানে নদীতে তাজা মাছের সয়লাভ থাকার কথা, সেখানে এখন রাজত্ব চাষের মাছের। নদী বা সাগরের অল্প কিছু মাছ মিললেও দাম আকাশচুম্বী। অনেক আড়তে চাষের মাছ আসছে অন্য জেলা থেকে। সাতক্ষীরা বাজারে ভাইজান মাছের দাম অনেক বেশি, ব্যাপক বেশি ভাইজান মাছের দাম। মাছ এখন একটু বর্ষা উপকূলের সময় তো, আর আপনার হচ্ছে নদী উপকূলের মাছ কম, এই কারণে একটু মাছের দাম বেশি। বৈশাখের মাছ এখন মাছের দাম বেশি, এখন মাছের সিজন না, তো এখন দাম বেশি মাছের। চাষের মাছে এখন চাষ ছাড়া কোনো মাছ নেই। এই বাস্তবতার সত্যতা মেলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। বলা হচ্ছে বছরের বিশেষ কিছু সময়ে উপকূলের নদীগুলোতে লবণাক্ততার হার প্রায় 68 গুণ বাড়ে। ফলে সার্বিক হিসাবে যোগান কমে 32.4%। মাঝারি মাছের ক্ষেত্রে এই ঘাটতি 35.5 ভাগ। তবে বড় মাছের সরবরাহ কমে গেছে অর্ধেকের বেশি। 51,050 প্লাস এরকম ছিল, সেটাকে আস্তে আস্তে কমে আসছে। ওই বেশিতে অনেকে মারা গেছে, অনেকে পেশা পরিবর্তন করছে। তবে সুন্দরবন বা অ্যাডজাসেন্ট যারা আছে তাদের কিছু কিছু বিকল্প রাস্তা এখন বেরিয়ে গেছে। বিশেষ করে এখন কাঁকড়া চাষটা এখন শুরু হয়ে গেছে, ঘেরে তারা এখন কাজ করার সুযোগ আছে তাদের।
প্রসেসিং ফ্যাক্টরিতে কিছু কাজ করার সুযোগ আছে। নদীতে যারা মাছ ধরতো তারা কিন্তু পরিবারের 1-2 জন মানুষ নিয়ে তার নিজস্ব বোটে মাছ ধরতো, সে এখন সাগরের বোটে যাচ্ছে। তার মানে সাগরের বোটও তার না এবং এই জালটাও তার না। তার মানে এই জায়গায় কিন্তু সে একরকম হচ্ছে শ্রমিক হিসেবেই কিন্তু সে মাছ ধরছে। তার মানে যে নৌকার মালিক ছিল সে কিন্তু হয়ে যাচ্ছে শ্রমিক। মাছের প্রজনন নিশ্চিতে প্রতি বছরই নিয়ম করে নদী ও সাগরে আহরণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এবারও তার ব্যতিক্রম নয়। তারপরও গবেষকদের আশঙ্কা 2050 সাল নাগাদ দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীতে আরও লবণাক্ততা বাড়বে, আর তখন মাছের প্রজনন শূন্যের কোঠায় নামতে পারে, বিরূপ প্রভাব পড়বে কৃষিতেও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, খুলনা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।